সেদিন গভীর রাতে মায়ের পাশে ঘুমিয়েছিলাম। ছোটবেলার অভ্যাস, বাবা বিদেশে থাকায় মাই ছিল আমার সব। আমার বয়স তখন ২০ ছুঁই ছুঁই, কিন্তু মায়ের উষ্ণতা ছাড়া ঘুম আসত না। হঠাৎ ঘুমের মধ্যে মায়ের চাপা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। ফিসফিস করে মা বলছিল, আর পারছি না, সত্যিই আর পারছি না। শব্দগুলো আমার বুকে তীক্ষ্ণ ছুরি হয়ে বিঁধেছিল। আমি চোখ বন্ধ করেই ছিলাম, যেন ঘুমিয়ে আছি, কিন্তু মায়ের প্রতিটি শব্দ আমার কানে স্পষ্ট বাজছিল। সেই রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু মায়ের চোখ থেকে জল পড়ার শব্দ আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। মনিয়া স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু অন্যরকম, একটু স্পর্শকাতর। এই গল্পটা শোনার সময় আমি আপনাদের অনুরোধ করব, অনুগ্রহ করে হেডফোন ব্যবহার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এমন আরও আবেগঘন গল্প আপনারা শুনতে পারেন। সেটা ছিল আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বাবার বিদেশে থাকার পর থেকে আমি যখন খুব ছোট, তখন থেকেই মায়ের পাশে ঘুমাতাম। আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্টটা ঢাকার এক কোণে, পুরনো একটি গলির ভেতরে। বাবা রহিম যখন বিদেশে চলে গেলেন, আমি তখন সবেমাত্র হাঁটতে শিখেছি। মারিয়া, আমার মা, তখন যেন একাই ২ হাতে সব সামলে নিয়েছিলেন। তিনি ছিলেন আমার আশ্রয়, আমার পৃথিবী। বাবার অনুপস্থিতি আমি সেভাবে অনুভব করার সুযোগ পাইনি, কারণ মা আমাকে এত ভালোবাসা আর যত্নে আগলে রেখেছিলেন যে মনেই হতো না আমাদের পরিবারে কেউ অনুপস্থিত। প্রতিদিন রাতে মায়ের হাত ধরে ঘুমানোটা আমার কাছে ছিল সবচেয়ে প্রিয় মুহূর্ত। মায়ের শাড়ির ঘ্রাণ, তার উষ্ণ হাতের স্পর্শ, তার বুকে মাথা রেখে রূপকথার গল্প শোনা, এসবই আমার শৈশবের অবিচ্ছেদ্য অংশ। মা গল্প বলতেন, আমি শুনতাম, তিনি স্বপ্ন দেখাতেন, আমি দেখতাম। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করতাম, যখন গল্প বলা শেষ হতো, মা চুপ করে আমার কপালে একটা চুমু দিয়ে আমার মাথার চুলে হাত বুলাতে বুলাতে জানালার দিকে তাকিয়ে থাকতেন। সেই দৃষ্টিতে এক গভীর শূন্যতা ছিল, যা তখন আমি বুঝতাম না। ছোটবেলার সরল মনে আমি ভাবতাম, মা হয়তো চাঁদের তারা গুনছে। আমার বয়স বাড়তে লাগল। আমি ছেলেবেলা পেরিয়ে কৈশোরে পা রাখলাম, তারপর যৌবনে। আমার ২০ বছর বয়স হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের পাশে ঘুমানোর অভ্যাসটা আমার কাটেনি। যদিও এখন আর রোজ রাতে মা আমাকে গল্প শোনাতেন, আমিও আগের মতো জড়িয়ে ধরে ঘুমাতাম না, শুধু একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকতাম। মাঝে মধ্যে আমার বন্ধুরা এটা নিয়ে ঠাট্টা করত, কিরে, এখনও মায়ের সাথে ঘুমাস নাকি? আমি হাসতাম, এড়িয়ে যেতাম। আমার কাছে এটা ছিল স্বাভাবিক। মায়ের কাছ থেকে দূরে থাকা আমার কাছে ছিল অসম্ভব। মাই ছিল আমার একমাত্র বন্ধু, আমার ভরসা। বাবা রহিম বিদেশে থেকে টাকা পাঠাতেন, মাসে একবার ফোন করতেন। তার কণ্ঠস্বর আমার কাছে অপরিচিত লাগত। মায়ের মুখে আমি বাবাকে চিনতাম, তার গল্প শুনতাম। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার নাম আরিফ, অর্থনীতি নিয়ে পড়ছি। টিউশনি করে নিজের হাত খরচ চালাতাম, মায়ের ওপর খুব একটা চাপ দিতে চাইতাম না। মা সারাদিন ঘরের কাজ করতেন, আমার জন্য রান্না করতেন, আমার পড়াশোনার খোঁজ নিতেন। তার মুখে কোনো ক্লান্তি দেখতাম না, তবুও মাঝে মাঝে তার চোখে আমি সেই পুরনো শূন্যতাটা দেখতাম। এখন আর সেটা চাঁদের তারা গোনা মনে হতো না। মনে হতো মা যেন অদেখা কোনো তারার দিকে তাকিয়ে আছেন, যে তারা তার নাগালের বাইরে। একদিন বিশ্ববিদ্যালয়ে তানিয়া নামের একটি মেয়ের সাথে আমার পরিচয় হল। তানিয়া ছিল আমার এই ডিপার্টমেন্টের, খুব প্রাণবন্ত, বুদ্ধিমান এবং আত্মনির্ভরশীল একটি মেয়ে। তানিয়ার সাথে আমার বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে শুরু করল। আমরা একসাথে ক্যান্টিনে খেতাম, লাইব্রেরিতে পড়তাম, আর অবসরে শহরের এদিক ওদিক ঘুরতাম। তানিয়ার সাথে কথা বলতে গিয়ে আমি নতুন এক জগতের সন্ধান পেলাম। সে আমাকে শিখিয়েছিল কিভাবে নিজের স্বপ্ন দেখতে হয়, কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। তানিয়া ছিল মুক্ত বিহঙ্গের মতো, আর আমি ছিলাম খাঁচার পাখি। তানিয়া আমাকে শেখাতো কিভাবে উড়তে হয়। তানিয়া আর আমি শহরের বিভিন্ন ক্যাফেতে বসতাম, গল্প করতাম। ও আমাকে নিজের পরিবারের কথা বলতো। ওর বাবা মা দুজনেই চাকরি করেন। ওরা সবাই মিলে একসঙ্গে সময় কাটায়। তানিয়া যখন ওর বাবার সাথে বাইকে করে ঘুরতে যাওয়ার গল্প বলতো, আমার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠত। আমি কোনো দিন আমার বাবার সাথে এভাবে কোথাও যাইনি। আমার বাবা ছিলেন এক অদৃশ্য মানুষ। একদিন তানিয়া আমাকে জিজ্ঞাসা করল, আরিফ, তোর মা একা থাকেন, তোর কি কখনো মনে হয় না যে তিনি একা বোধ করেন? আমি বলেছিলাম, মা তো একা নন, আমি তো আছি, আর বাবাও তো টাকা পাঠাচ্ছেন। তানিয়া মুচকি হেসেছিল।
টাকা পাঠানো মানেই তো সব নয় আরিফ। মা বাবার সঙ্গ, ভালোবাসা, পাশে থাকা, এগুলোর দাম কি টাকার চেয়ে কম? তানিয়ার কথাগুলো আমার মনে এক নতুন ভাবনা তৈরি করেছিল। আমি আমার মায়ের দিকে নতুন করে তাকাতে শুরু করলাম। মায়ের বয়স ৪০ পেরিয়ে গেছে। তার চুলের ফাঁকে ফাঁকে রূপালি রেখা দেখা দিয়েছে, চোখের নিচে হালকা কালি জমেছে। আগে যে মা হাসলে সারা ঘর উজ্জ্বল হয়ে উঠত, এখন তার হাসিটা যেন একটু নিষ্প্রভ। আমি লক্ষ্য করলাম মা আগের মতো টিভি দেখেন না, রেডিও শোনেন না, শুধু চুপচাপ নিজের কাজগুলো করে যান। বিকেলে ছাদে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপর নেমে আসেন। আমি যখন তানিয়ার সাথে বাইরে থেকে ফিরতাম, দেখতাম মা বারান্দায় বসে আছেন, হাতে কোনো কাজ নেই, শুধু শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে। আমার হৃদয়ে এক অজানা ব্যথা সৃষ্টি হতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম মাকে আমি শুধু নিজের আরামের জন্য আটকে রেখেছি। তার পাশে শুয়ে আমি হয়তো নিজের একাকিত্ব দূর করতাম, কিন্তু মায়ের একাকিত্ব কতটা গভীর তা আমি কখনো বোঝার চেষ্টা করিনি। আমার বয়স বাড়ার সাথে সাথে আমার নিজের বন্ধুদের সাথে সময় কাটানোর প্রবণতা বেড়ে গিয়েছিল। আমি এখন আর মায়ের সাথে আগের মতো গল্প করতাম না। আমি নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু মা তখনও আমার জন্য, আমাদের পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করে চলেছিলেন। সেই ঘটনাটা ঘটেছিল একদিন গভীর রাতে। আমি ঘুমিয়েছিলাম মায়ের পাশেই। আমার ঘুমের ঘোর তখনও কাটেনি, কিন্তু আমি স্পষ্ট শুনলাম মা বিড়বিড় করে কথা বলছেন। প্রথমে ভেবেছিলাম ফোনে কথা বলছেন, কিন্তু ফোনের কোনো শব্দ শুনলাম না। মা ফিস ফিস করে বলছিলেন, আর পারছি না রহিম, আর পারছি না একা এভাবে। তুমি কবে আসবে? কবে আমাদের দিন ফিরবে? তার কণ্ঠস্বর এতটাই ক্ষীণ ছিল, এতটাই যন্ত্রণায় ভরা ছিল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে শুয়েই রইলাম, যেন ঘুমিয়ে আছি, কিন্তু আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মা আমার পাশ থেকে উঠে জানালার কাছে গেলেন। আমি তার কাঁপা কাঁপা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপর শুনলাম ফোঁপানির শব্দ। মা কাঁদছিলেন, নিঃশব্দে, একা একা। আমার পৃথিবীটা যেন দুলে উঠল। যে মা আমার কাছে ছিলেন পাহাড়ের মতো দৃঢ়, তিনি এভাবে ভেঙে পড়ছেন। আমার মনে পড়ে গেল সেই পুরনো কথা, আমি আর পারছি না। ছোটবেলায় যা ছিল আমার কাছে এক রহস্যময় বাক্য, আজ তার অর্থ আমার কাছে স্পষ্ট হয়ে গেল। মা শুধু শারীরিক ক্লান্তির কথা বলেননি, মা বলেছিলেন তার মনের ক্লান্তির কথা, একাকিত্বের নিদারুণ যন্ত্রণার কথা। পরদিন সকালে আমি স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলাম। মা আমাকে নাস্তার জন্য ডাকলেন। আমি মায়ের দিকে তাকালাম। তার চোখ দুটো ফোলা ফোলা, মুখে ক্লান্তি। তিনি জোর করে হাসার চেষ্টা করছিলেন। আমি নাস্তা করতে করতে ভাবলাম, আমার মা এত কষ্ট পাচ্ছেন, আর আমি এত বোকা ছিলাম যে কিছুই বুঝতে পারিনি। আমি শুধু নিজের প্রয়োজন আর আরামের কথা ভেবেছি। আমি তানিয়ার সাথে দেখা করলাম। ক্যাফেতে বসে ওকে সব বললাম, মায়ের কথা, আমার বাবার কথা, সেই গভীর রাতের ঘটনা। তানিয়া মন দিয়ে সব শুনল। তারপর আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আরিফ, তোর মা একজন মানুষ, তারও চাহিদা আছে, স্বপ্ন আছে, ভালোবাসা আছে। এতদিন তিনি তোমার জন্য নিজের সব বিসর্জন দিয়েছেন। এখন তোমার সময় এসেছে তার জন্য কিছু করার। তানিয়ার কথাগুলো আমাকে আরও ভাবিয়ে তুলল। আমি বাড়িতে ফিরে এলাম। কেমন যেন অস্থির লাগছিল। মায়ের কষ্টটা আমার বুকে কাটার মতো বিঁধছিল। সেদিন বিকেলে মা তার বান্ধবী রিনা খাল্লাম্মার সাথে কথা বলছিলেন। আমি পাশের ঘরে ছিলাম, কিন্তু খোলা দরজার ফাঁক দিয়ে তাদের কথা আমার কানে আসছিল। রিনা খালাম্মা মায়ের দীর্ঘদিনের বন্ধু। রিনা খালাম্মা বললেন, সাদিয়া, আর কতদিন এভাবে? রহিম তো বছরে একবারও আসে না, ফোনও করে না তেমন। তুমি তো নিজেকে শেষ করে দিচ্ছ। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি করব বল? আরিফ বড় হয়েছে, ওর পড়াশোনা আছে, ওর ভবিষ্যতের কথা ভেবেই তো এত কষ্ট সহ্য করছি। রিনা খালাম্মা বললেন, নিজের কথাও তো ভাবতে হবে সাদিয়া, তোমারও তো একটা জীবন আছে, এভাবে কি বেঁচে থাকা যায়? আমি বলি কি, তুমি একবার রহিমের সাথে সরাসরি কথা বলো, একটা কিছু সমাধান করো। হয় সে পাকাপাকিভাবে ফিরে আসুক, নয় তুমি ওর কাছে যাও। মা বললেন, যাব? কিভাবে যাব? আরিফ একা থাকবে, আর ও কি আমাকে নিতে চাইবে? এত বছর তো সে আমাকে ছাড়াই বেশ আছে। এই কথাগুলো মায়ের মুখে শুনতে আমার খুব কষ্ট হলো। মা কি তবে নিজেকে মূল্যহীন মনে করছেন? আমার বাবা কি আসলেই মাকে অবহেলা করছেন? আমার বুকের ভেতর এক ক্রোধ জন্মালো। সেই রাতে আমি আর মায়ের পাশে শুতে গেলাম না। আমি নিজের ঘরে শুয়ে রইলাম।
ঘুম আসছিল না। আমার মনে হচ্ছিল আমি যেন মাকে আরও বেশি একা করে দিচ্ছি। আমার বয়স হয়ে গেছে, আমি যুবক, আমার এখন নিজের পথ খুঁজে বের করা উচিত। আমার মায়ের উপর থেকে আমার নির্ভরতা কমানো উচিত, যাতে মা নিজের জন্য কিছু ভাবতে পারেন। পরের কয়েকটা দিন আমি মায়ের দিকে আরও গভীর মনোযোগ দিলাম। আমি দেখলাম মা একা একা বসে পুরনো অ্যালবামের পাতা উল্টাচ্ছেন, তার চোখে জল। আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম একটা ছবিতে বাবা আর মা দুজন হাসি মুখে দাঁড়িয়ে আছেন, বাবার হাত মায়ের কাঁধে। কি সুন্দর দেখাচ্ছিল তাদের। সেই হাসিটা এখন কোথায়? আমি সিদ্ধান্ত নিলাম আমাকেই কিছু একটা করতে হবে। প্রথমে আমি আমার বাবার সাথে কথা বলার চেষ্টা করলাম। বাবাকে ফোন করলাম। অনেকবার রিং হওয়ার পর বাবা ধরলেন। আমি বললাম, বাবা কেমন আছো? বাবা বললেন, ভালো আছি, তুই কেমন আছিস? পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, সব ভালো। বাবা মা কেমন আছে তার খোঁজ নাও না কেন? বাবার কণ্ঠস্বরে কেমন যেন একটা অস্বস্তি লক্ষ্য করলাম। মা ভালোই তো আছে, ওর সাথে তো কথা হয় মাঝে মাঝে। আমি বললাম, না বাবা, মা ভালো নেই। মা একা বোধ করেন, মা খুব কষ্ট পাচ্ছেন। তুমি কি একবারও ওর কথা ভাবো না? বাবার দিক থেকে কোনো উত্তর এলো না। কিছুক্ষণ নীরবতার পর বাবা বললেন, আরিফ, তুই এখন ছোট, এসব বুঝবি না। টাকা ইনকাম করা সহজ না। তোদের ভবিষ্যতের জন্য তো আমি এত কষ্ট করছি। আমি বললাম, শুধু টাকা দিয়ে সব হয় না বাবা, মায়ের সঙ্গ দরকার, তোমার ভালোবাসা দরকার। কথাটা বলার পর বাবা ফোন কেটে দিলেন। আমার খুব রাগ হলো, কিন্তু আমি হাল ছাড়তে রাজি ছিলাম না। আমি তানিয়ার সাথে আবার কথা বললাম। তানিয়া আমাকে শান্ত হতে বলল, তোমার বাবার সাথে সরাসরি কথা বলা হয়তো কঠিন হবে, কিন্তু তোমার মায়ের সাথে কথা বলো, সে কি চায় সেটা জিজ্ঞেস করো। তানিয়ার কথায় আমার সাহস বাড়ল। আমি মাকে নিয়ে একটা পরিকল্পনা করলাম। একদিন রাতে মা যখন রান্নাঘরে কাজ করছিলেন, আমি তার পাশে গেলাম। আমি বললাম, মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। মা আমার দিকে তাকালেন। কি কথা বাবা? আমি বললাম, মা, তুমি কি খুশি? মা হাসার চেষ্টা করলেন। আমি তো ভালোই আছি বাবা, তুই ভালো থাকলে আমি খুশি। আমি মায়ের হাত ধরলাম। না মা, তুমি ভালো নেই। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, আমি জানি তুমি একা বোধ করছ, আমি জানি তুমি আর পারছ না। আমার কথা শুনে মা হতবাক হয়ে গেলেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করল। তিনি আমার হাত ছাড়িয়ে নিয়ে মুখ ঢাকলেন। কি বলছিস এসব আরিফ? মা কাপা কণ্ঠে বললেন। আমি বললাম, সব শুনেছি মা, আমি সব বুঝি। ছোটবেলায় যখন তোমার পাশে শুয়ে থাকতে তুমি বলতে আর পারছি না, তখন বুঝতাম না। এখন বুঝি মা, তুমি নিজের জন্য কিছু করনি, তুমি শুধু আমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছ। কিন্তু এবার তোমার নিজের জন্য বাঁচতে হবে মা। মা কাঁদতে লাগলেন, অনেকক্ষণ ধরে কাঁদলেন। আমি তার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। এই প্রথম আমি মায়ের কাছে একজন প্রাপ্তবয়স্ক ছেলের মতো আচরণ করছিলাম। অনেকক্ষণ পর মা যখন একটু শান্ত হলেন, তখন তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক রাশ বেদনা, কিন্তু একই সাথে এক অদ্ভুত শান্তিও ছিল, যেন এতদিন ধরে বুকের ভেতর জমে থাকা কষ্টটা আজ বেরিয়ে আসতে পেরেছে। মা বললেন, কি করব বাবা, আমি তো আর কিছু চাই না, শুধু তোর ভালো চাই। আর তোর বাবার সাথে আমার সম্পর্কটা, সেটা তো কবেই শেষ হয়ে গেছে। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। শেষ হয়ে গেছে মানে? মা বললেন, তোর বাবা আমাকে আর চায় না আরিফ, সে শুধু টাকা পাঠিয়ে নিজের দায়িত্ব শেষ করে। আমি তো তার কাছে বোঝা। আমার বুকের ভেতরটা ভেঙে গেল। এ কেমন কথা? আমার বাবা এতটা নিষ্ঠুর হতে পারেন? আমি বললাম, না মা, এমন কথা বলো না। বাবা তোমাকে ভালোবাসেন, হয়তো তার প্রকাশের ধরনটা এমন। মা দীর্ঘশ্বাস ফেললেন। আরিফ, তুমি বড় হয়েছ, এবার সত্যিটা জানার সময় হয়েছে। তোমাকে জানাতে চাইনি, তোমার ওপরের প্রভাব পড়ুক আমি চাইনি। ভেবেছিলাম একদিন তোমার বাবা ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে আর ফিরল না। সে শুধু টাকা পাঠিয়ে গেছে, আমাকে আর চায়নি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমার মা এত কষ্ট একা একা সহ্য করেছেন, আমি তাকে কখনো বুঝতে পারিনি। আমি শুধু নিজের আরামের কথা ভেবেছি। আমি সেদিন প্রতিজ্ঞা করলাম, আমি আমার মাকে আর একা থাকতে দেব না। আমি বললাম, মা, এখন থেকে তুমি আমার পাশে থাকবে। আমরা দুজনেই একসাথে এই পরিস্থিতি সামলাব। তুমি যা চাও তাই হবে। তুমি যদি বাবার কাছে যেতে চাও, আমি ব্যবস্থা করব। আর যদি না চাও, আমরা নতুন করে আমাদের জীবন শুরু করব। মা আমার হাত ধরে কেঁদে ফেললেন। আমি আর কিচ্ছু চাই না বাবা, শুধু তোর ভালোবাসার সঙ্গ চাই।
আমি বললাম, তা তো সব সময় পাবে মা, কিন্তু তোমার নিজের জন্য কিছু করতে হবে। তোমার কি কোনো স্বপ্ন নেই? মা বললেন, আমার একমাত্র স্বপ্ন তুই যেন ভালো থাকিস। আমি বললাম, আমি ভালো থাকব মা, কিন্তু তোমারও ভালো থাকতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম আমি মাকে নিয়ে নতুন একটা জীবন শুরু করব। আমি আমার পড়াশোনার পাশাপাশি একটা ভালো চাকরি খোঁজা শুরু করলাম। তানিয়া আমাকে অনেক সাহায্য করল। সে আমার জীবনকে এক নতুন দিশা দেখিয়েছিল। আমি মাকে বললাম, মা, তুমি এত বছর ধরে শুধু আমাদের জন্য কষ্ট করেছ। এবার তোমার নিজের জন্য কিছু করো। তুমি যদি কোথাও ঘুরতে যেতে চাও, আমরা যাব। তুমি যদি কোনো কাজ শিখতে চাও, শিখবে। মা প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমি তাকে বোঝাতে লাগলাম। আমি তাকে নিয়ে শহরের এক প্রান্তে ঘুরতে গেলাম, যেখানে অনেক সবুজ গাছপালা ছিল। মা অনেক দিন পর এত প্রাণ খুলে হাসলেন। আমি বাবাকে আর ফোন করিনি। আমি বুঝেছিলাম তার কাছে এখন আমার মায়ের কোনো মূল্য নেই। কিন্তু আমার কাছে আমার মা আমার পৃথিবী। আমি আমার মায়ের পাশে একজন যুবক ছেলের মতো দাঁড়িয়েছিলাম, তার সবটুকু শক্তি আর ভরসা হয়ে। আমি মায়ের পাশে আর ঘুমাইনি। এখন আমি নিজের ঘরে ঘুমাই, কিন্তু প্রতিদিন রাতে মায়ের ঘরের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি মা শান্তিতে ঘুমাচ্ছেন কিনা। আমি এখন আর মায়ের কাছে শিশু নই, বরং তার অবলম্বন। একদিন মা আমাকে বললেন, আরিফ, তোর তানিয়া মেয়েটা খুব ভালো, ওকে পেয়ে তুই খুব সুখী হবি। আমি হাসলাম। হ্যাঁ মা, তানিয়া আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। মা আমাকে জড়িয়ে ধরলেন। আমি জানি আমার কষ্ট তোকে খুব যন্ত্রণা দিয়েছে, কিন্তু তুই যে আজ এত বড় হয়েছিস, এত দায়িত্বশীল হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা, তুমি আমার সব, আমি তোমাকে কখনো একা হতে দেব না। আমাদের জীবন ধীরে ধীরে এক নতুন দিকে মোড় নিতে শুরু করল। আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। মাও আমার উৎসাহে একটা বুটিকের দোকানে কাজ শুরু করলেন, যা তার এক পুরনো শখ ছিল। তার চোখে এখন আর সেই শূন্যতা নেই, আছে এক নতুন স্বপ্ন, নতুন উদ্যম। আমরা দুজনেই একসাথে নিজেদের জীবনকে নতুন করে গড়ে তুলছিলাম। বাবার অনুপস্থিতি এখন আর আমাদের জীবনে তেমন প্রভাব ফেলত না, কারণ আমরা দুজনেই এখন একে অপরের শক্তি। মা আর বলতেন না আমি আর পারছি না, বরং বলতেন আমরা সব পারব বাবা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগে